ত্রাণ দিয়েছে চীন, এতে কোনো সন্দেহ নাই। জামাত কখনো দাবি করে নাই এই ত্রাণগুলো জামাত দিয়েছে। কিন্তু এখানে যেটা হয়েছে যে জামাত সহযোগিতা করেছে, এইটা অনেকে যৌথভাবে দেওয়া হয়েছে বলে প্রচারণা চালিয়েছে। যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, ভুল বুঝে হয়েছে, সেটি মূলত হয়েছে যে এই যে যৌথ প্রচেষ্টায় বিতরণ করা হয়েছে। ত্রাণ কোনো অবস্থাতেই কেউ দাবি করছে না, জামাত দাবি করছে না ত্রাণের কোনো অংশ জামাতের। ত্রাণটা সম্পূর্ণ চীনা সরকারের, এবং চীন সরকার বাংলাদেশের কোনো একটি অঞ্চলে জনগণকে দিতে চায়। যেহেতু তারেক রহমান সাহেব সরকার এবার ত্রাণ বিতরণ করছে না জনগণের মধ্যে, এই জন্য বিকল্প হিসাবে চীন বেছে নিয়েছে বিরোধী দলের নেতার এলাকাকে। মনে হতে পারে, কিন্তু পলিটিক্যালি ডিপ্লোম্যাটিক্যালি ইটস ভেরি কারেক্ট অ্যাপ্রোচ। যেহেতু তারেক রহমান সাহেব পাশের আসনে এমপি, আর তার পাশেই বিরোধী দলের নেতার আসন, দুটোই কিন্তু পাশাপাশি, একটা ক্যান্টনমেন্টে গুলশান বাড়িধারা নিয়ে আর একটা কচুক্ষেত মিরপুর নিয়ে, এবং দুটি একদম পাশাপাশি লাগানো। সেখানে যেহেতু সরকারি দল কোনো ত্রাণ তৎপরতা করবে না, সেই জন্য হয়তো সরকারও সম্মতি দিয়েছে যে আপনার এটা বিরোধী দলকে দিয়ে থাকেন। এটা একটা ভালো সমঝোতা হতে পারে, এটাও সরকারের আমি মনে করে একটা উদারতা হইতে পারে। আমি এটাকে নেগেটিভ ভাবে দেখছি না, নেতিবাচক ভাবে দেখছি না। হয়তো সরকার জিনিস, অবশ্যই সরকার জিনিসটা জানে এবং জানতো, সরকারকে না জানিয়ে চীন কোনো অবস্থাতে বিরোধী দলের নেতার এলাকায় ত্রাণ দিতে যায় না। এটা স্পষ্ট ধারণা সবার থাকতে হবে। এটা সরকারকে গোপন করে এই অনুষ্ঠানটি করা হয় নাই। চীন অবশ্যই ডিপ্লোম্যাটিক চ্যানেলে বা সরকারের সঙ্গে আলোচনা করেছে। আর যেহেতু পুরো জিনিসগুলো চীন থেকে আসছে, তার মানে এটা হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয় নাই, এটা বেশ দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত। এটা 10, 15, 20 দিন আগে সিদ্ধান্ত। কারণ অনেক ত্রাণগুলো দেখবেন প্যাকেট করা আছে অরিজিনালি চীন থেকে আসা। কাজে এখানে একটা সুষ্ঠু ডিস্ট্রিবিউশনের জন্য জামাতের উপরে চীন নির্ভর করেছে, এবং জামাত যে ডিস্ট্রিবিউশনে সততার সঙ্গে মানুষকে তার হিস্সা পৌঁছে দিতে পারে, এটার একটা সুযোগ। সেখানে জামাত সহযোগিতা করেছে, এই জন্য জিনিসটা আসছে যৌথ প্রচেষ্টায়। এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে, এই জন্য জামাত দুঃখ প্রকাশ করেছে। জামাত বলেছে যে এটা যৌথ নয়, আমরা সহযোগিতা করেছি, ত্রাণ বিতরণে সহযোগিতা করেছি। এবং এটা তো কেউ অস্বীকার করতে পারবে না যে জামাতের লোকেরা ত্রাণ বিতরণে সহযোগিতা করে নাই, বা জামাতের লোকেরা এই ত্রাণ বিতরণে কমিশনের সঙ্গে ছিল না। আর ওখানে মিরপুরের লোকেরা পেয়েছে স্বাভাবিকভাবে। মিরপুরে যেহেতু জামাতের আমির সাহেব পাস করেছেন, ওই এলাকার জনগণ ভোট দিয়েছে, সেখানে স্বতঃস্ফূর্ত ভাবে জামাতের লোকগুলো আগায় আসছে। কারণ মনস্তাত্ত্বিক ভাবে বিএনপির কোন কর্মী বা বিএনপির কোন লোক জামাতের আমিরের কাছ থেকে হয়তো ত্রাণ নিতে চাইবে না, নিতে আসবে না। এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। এই মনস্তাত্ত্বিক ব্যাপারের কারণে স্বাভাবিকভাবে একটা প্রোপাগান্ডা করতে পারেন যে জামাতের লোক রিলিফ নিয়েছে। এটা জামাতের লোক নিয়ে নেয়, যারাই ত্রাণ নিতে আসছে তাদেরকে দেওয়া হয়েছে। এটা কোনো প্রি সিলেকশন না, এটা যাদেরকে হতদরিদ্র মানুষ পাওয়া গেছে তাদেরকে দেওয়া হয়েছে, সেখানে কোনো আলাদা করা হয় নাই। কিন্তু যখন নিউজের সামনে কথা বলেছে, স্বাভাবিকভাবে মিডিয়া হয়তো জামাতের লোকগুলোকে পিক করেছে, পিক এন্ড চুজ করেছে কাদেরকে, জামাতের লোকদেরকে। ফলে জামাতের লোকটাই তো বক্তব্য দিবে যে আমি জামাতের ইসলামের লোক, কোনোদিন এত ত্রাণ পায় নাই। এটি চরম সত্য কথা। গত 50 বছরে স্বাধীন বাংলাদেশে জামাতের কোন লোকেরা প্রকাশ্যে, এত বড় তো দূরের কথা, ক্ষুদ্র ত্রাণও পায় নাই। এটা তো বাস্তব চিত্র, এটা তো অতি স্বাভাবিক, অতি বাস্তব চিত্র। এটি আওয়ামী লীগের আমলে বলেন, বিএনপির আমলে বলেন, এরশাদ আমলে বলেন, অতীতের সরকার, যে কোনো সরকার আমলে বলেন, জামাতের ইসলামের লোকেরা গত 50 বছর কারো কাছ থেকে ত্রাণ পায় নাই। সেখানে তারা এবার চীনের কাছ থেকে এত বড় ত্রাণ পেয়েছে, স্বাভাবিক মানুষ হয়তো মনে করতে পারে, যেহেতু জামাতের আমির উপস্থিত ছিলেন ওখানে, ফলে স্বাভাবিকভাবে মানুষ মনে করতে পারে যে জামাতের আমির হয়তো এই ত্রাণটা দিয়েছেন বা দেওয়ার ব্যবস্থা করেছেন, যেটাই হয়তো আপনাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। কিন্তু জামাত এটা পরিষ্কার করেছে। আমিও তোমার মাধ্যমে জনগণের সামনে পরিষ্কার করতে চাই,
এই ত্রাণ কোনো যৌথ ত্রাণ ছিল না, এটা সম্পূর্ণভাবে চীনা সরকারের ত্রাণ, চীনের রাষ্ট্রদূতের সাহেবের ত্রাণ। তিনি ত্রাণটা দিয়েছেন, তবে বিতরণ করার জন্য সহযোগিতা নিয়েছেন জামাত ইসলামের। জামাত ইসলাম নিঃস্বার্থভাবে সে সহযোগিতা করেছে। তার জন্য যদি জামাত যদি কোনো দাবি করে থাকে, আমি মনে করি সেটা অযুক্তি ছিল না, তারপরে সেই দাবিটা প্রত্যাহার করে নিচ্ছে জামাত। আমি জামাতের পক্ষ থেকে সেই দাবিটাও প্রত্যাহার করে নিচ্ছি। আমরা এই জিনিসটা কোনো অবস্থাতেই, এরা বলে দেন, তাদের বলে দেন, কোনো অবস্থাতেই জামাত সেটা নিজের কৃতিত্ব হিসাবে নেওয়ার চেষ্টা করে নাই। বাস্তবতাটা উঠে আসছে এবং অনেকের জামাতের নেতা কর্মীরা হয়তো স্বতঃস্ফূর্ত হয়ে, উদ্দেশিত হয়ে, আনন্দিত হয়ে প্রচারটা প্রকাশ করেছে। আমরা সবসময় নিজেকে অগ্রাধিকার দিই। আমরা যে কোনো কাজ করতে গেলে আমরা আমিত্বকে বড় করে দেখি। এখানে হয়তো অনেক তার আমিত্বকে দেখানোর জন্য, তার জামাতের প্রতি তার যে সম্মান, তার যে শ্রদ্ধা, বা জামাতকে আরো হাইলাইট করার যে মনোমানসিকতা, উচ্ছ্বাস, সেটা দেখানোর জন্য হয়তো জামাতের অনেকে বলতে পারে যে এটা জামাত দিয়েছে বা যৌথভাবে দিয়েছে। এই ভুল বোঝাবুঝির জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা চাই, এবং চীনের কাছেও আমরা ক্ষমা চেয়েছি। চীনেরও এই ব্যাপারটা বুঝতে পেরেছে এবং তারাও জানিয়েছে। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আমরা বলতে পারি, হ্যাঁ, এটা একটা জিনিস ভালো হয়েছে, সেটি হচ্ছে সরকার বিরোধী দলের নেতার মাধ্যমে ত্রাণ দিতে চীনকে সহায়তা করেছে। এতে এই বাংলাদেশে একটা সমঝোতার রাজনীতি, একটা বীজ বপন করা হচ্ছে বলে বলতে পারি। এই মিরপুরের মাটি থেকে সমঝোতা রাজনীতি, সহযোগিতা রাজনীতি এবং বিশ্ব ডিপ্লোম্যাটিক্যালি রাজনীতির একটি বীজ বপন করা হলো। চীন স্বাভাবিকভাবে চাইবে বাংলাদেশে একটি তাদের রোড অ্যান্ড বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের সাহায্য সহযোগিতায় তারাও এগিয়ে আসতে চায়। এই ত্রাণের মাধ্যমে তারা এটা করেছে, এটা তারা বলেছে, এবং এই বাংলাদেশের মুসলমানদের পাশে জামাত দাঁড়াতে চায়, এটার একটা বলিষ্ঠ প্রমাণ এই ত্রাণ বিতরণের মাধ্যমে। আর যেখানে তিস্তার কথাটা তুমি বলেছো, তিস্তার যে বিষয়টা আসছে, এটা স্বাভাবিক। চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। জামাত তার অবস্থানটাকে পরিষ্কার করেছে। জামাত বলেছে যদি চীন তিস্তা প্রকল্পে সাহায্য করতে আগায় আসে, তাহলে সর্বাত্মক সহযোগিতা জামাত করবে। এটা জামাত তো বাংলাদেশের জনগণের স্বার্থে কথাটা বলেছে। এতে কোন শক্তি, বিদেশি শক্তি বা কোনো পরাশক্তি অসন্তুষ্ট হবে, এটা বড় বিষয় নয়। জামাত বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলেছে। জামাত চায় বাংলাদেশের তিস্তা নদীর পানির হিস্সা, ন্যায্য হিস্সা বাংলাদেশ পাক। এটার জন্য সংগ্রাম, আন্দোলন করতে জামাত প্রস্তুত। সেখানে আমাদের তিস্তার সমস্যার সমাধানে যদি চীন আগে আসে, এটা আমরা তাদেরকে স্বাগত জানাই। জামাতের আমির সাহেব সেই কথাটা স্পষ্ট করে বলেছেন। কাজে পুনিয়া, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি তোমার কাছে, এখানে ত্রাণ নিয়ে প্রশ্নের মুখোমুখি জামাত, এটা তুমি বলতে পারো, প্রশ্ন করতে পারো, আমি বলবো না। যেহেতু আমরা ত্রাণ দিতে গিয়েছি, ত্রাণ বিতরণ করেছি, জামাত ত্রাণ বিতরণ করেছে এবং সেখানে অনেক জামাতের লোক ছিল, তুমি সে প্রশ্ন করতেই পারো, এটা নিয়ে আমার আপত্তি নাই। কিন্তু আমার যে উদ্দেশ্য ছিল, সে উদ্দেশ্যটা ছিল সৎ, এবং উদ্দেশ্য ছিল দেশে একটা ভ্রাতৃত্বের রাজনীতি, সৌহার্দ্যের রাজনীতি, এবং চীনকে বাংলাদেশের রাজনীতিতে তার অবস্থান দেওয়ার, এবং চীন যাতে বাংলাদেশি জনগণের সাহায্যে আগে আসতে পারে তার জন্য একটা জায়গা তৈরি করে দেওয়া, তাকে একটা মেসেজ দেওয়া চীন সরকারের কাছে যে তোমাকে সহযোগিতা করতে বাংলাদেশের মানুষ প্রস্তুত। এবং এখানে সরকারও এই অনুমতি দিয়ে প্রচ্ছন্নভাবে সরকারও তার মেসেজ দিয়েছেন যে চীনের বাংলাদেশের কার্যক্রমে কোনো প্রকার বাধা সৃষ্টি করা হবে না, না সরকারের পক্ষ থেকে, না বিরোধী দলের পক্ষ থেকে। এটা একটা ইউনিক এক্সাম্পল হয়ে থাকলো বিশ্ব পররাষ্ট্র নীতিতে, বিশ্ব বাইলেটারাল রিলেশনশিপে সরকার এবং বিরোধী দল একমত পোষণ করে। এটার একটা বলিষ্ঠ উদাহরণ হয়ে থাকলো মিরপুরে 17 তারিখে চীনের ত্রাণ জামাত বিতরণের মাধ্যমে একটা মাইল ফলক তৈরি হলো বলে আমি মনে করি। সমালোচনা তো হবেই, সব কাজের সমালোচনা হয়,
আমি যদি আজকে হজে যাই, এটা এক ধরনের লোক সমালোচনা করে, অনেক উমরা হজে গেলে সমালোচনা করে। সমালোচনা তো করবেই। তুমি মিষ্টি খাওয়াইলেও বলবে যে মিষ্টিটা বোধ বড় দোকানের না, ছোট দোকানের, এটা বোধ অষ্টগ্রামের পনির না, এটা আপনি বোধ হয় ঢাকার পনির নিয়ে আসছেন। তুমি ভালো পনির অষ্টগ্রাম থেকে এনে যদি আমাদের খাওয়াও, তোমার অষ্টগ্রামের পনিরের সুনাম আমি করবো না, বলবো তুমি বোধ ঢাকার থেকে কিনে খাওয়াইছ। এটা আমাদের সমালোচনা করার একটা অভ্যাস। তবে আমি তোমাকে বলবো যে আমরা প্রশ্নের মুখাপেক্ষী নই, আমরা স্বচ্ছ। জামাত তার সকল কার্যক্রমে স্বচ্ছতা, ন্যায়, ইনসাফ নিশ্চিত করে। জামাত চীনকে বন্ধু মনে করে এবং চীনের সহযোগিতার জন্য বাংলাদেশের দ্বার অবরাইত, এবং যে কোনো সাহায্য সহযোগিতা বা চীন বাংলাদেশের যে কোনো কাজে যে কোনো সুযোগ জন্য আমাদের পাশে আসে দাঁড়ালে, বাংলাদেশ জনগণের পাশে দাঁড়ালে জামাত পূর্ণ সহযোগিতা করবে। এই মেসেজটাই জামাতের আমির 17 তারিখে মিরপুরে চীন দূতাবাস, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে একসঙ্গে ত্রাণ বিতরণ করে বাংলাদেশের মানুষের সামনে একটা প্রমাণ করে রাখলেন, একটা মাইল ফলক তৈরি করলেন। আমি সেই জন্য ওনাকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, এবং চীনা অ্যাম্বাসেডারকেও আমি ধন্যবাদ জানাই যে তিনি যেভাবে উদার হয়ে জামাত ইসলামকে, জনগণের সাহায্য করার জন্য জামাত ইসলামকে মাধ্যম হিসেবে মেনে নিয়েছেন। আমি তাকে আবারও ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ আক্তার ভাই। অনেকে বলে যে চীনের মাধ্যমে কি, চীনের সাথে বন্ধুত্ব দিয়ে তারেক রহমান সরকারের উপরেও কি একটা প্রেশার রাখতে চায় কিনা জামাত ইসলাম, আমি জানি না। যাই হোক, তারপরে আপনার কাছে আমরা যেহেতু হচ্ছে, আমরা যেহেতু এটা প্রেশার না, এটাই হোয়াট বাংলাদেশ উই নিড টুডে। আজকে বাংলাদেশের জনগণ কোন বহির্বিশ্বের কারো আধিপত্যবাদ মেনে নিতে পারবে না। ইতিমধ্যে আমরা দেখছি বর্তমান সরকার অতিমাত্রায় আমার বন্ধু, আমাদের ভারতের প্রতিবেশীর কাছে ঘেঁষে যাচ্ছে। জনগণের মতামতের তোয়াক্কা না করে তারা অতিমাত্রায় ঘেঁষে যাচ্ছে, এবং ভারতের সরকারও এগিয়ে আসছে। তারা আমাদেরকে পাইপলাইনে ডিজেল দিয়েছে, বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আশ্বাস দিচ্ছে, এটাকে আমি স্বাগত জানাই। কিন্তু আমরা যেন ভারসাম্য হারিয়ে না ফেলি, আমরা যেন আওয়ামী লীগের মতো আবার একমুখী না হয়ে যায়, আমরা যেন আবার এক চোখা দানবের মতো যেন আমরা একদিকে ধাবিত না হই। চীনের সঙ্গে এই অনুষ্ঠানটা করার মাধ্যমে সরকার শুধু নয়, পুরা এই জিও পলিটিক্স জোনাল লেভেলে একটা মেসেজ দেওয়া হলো যে বাংলাদেশের মানুষ চীনকে বন্ধু মনে করে। এখানে এই চীনের বন্ধুত্বকে ঠিক রেখে আপনারা আমেরিকান বলেন, ইউরোপ বলেন, ভারত বলেন, বাকি সবাই এখানে একটা কনাইভেন্স নিয়ে, একটা সম্পৃক্ততা নিয়ে সবাই মিলে যেন বাংলাদেশের স্বার্থগুলো জনগণের স্বার্থে মূল্যায়ন করি। এটা একটা মেসেজ আমি মনে করি এই 17 মার্চে মিরপুরে দেওয়া হলো। আমি যদি এরকম বলি আক্তার ভাই, ধরেন ভারতেরও নিজস্ব ইন্টারেস্ট আছে, আমেরিকার ইন্টারেস্ট আছে, যে যার ইন্টারেস্টের পিছনে দৌড়ায়। তো চীন তো স্বাধীনতার সময় আমাদের বিরোধিতা করছে। চীন বাংলাদেশে, আপনি যে বলছেন বাংলাদেশের মানুষ চীনকে বন্ধু মনে করে, আমরা হলাম তার একটা বড় মার্কেট, আমরা বেসিক্যালি তার, সে ব্যবসায়ী দেশ, নিঃসন্দেহে একটা বড় ব্যবসা, ওয়ার্ল্ড ওয়াইড সে ব্যবসায়ী দেশ, আমরাও তার ব্যবসার দেশের আমরা একটা মক্কেলটা, তার জিনিসপত্র আমরা খুব বেশি আনি। এবং সে স্বাধীনতা বিরোধী ছিল, সে পাকিস্তানের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, আমাদের চেয়ে তার ভালো ফ্রেন্ড হলো পাকিস্তান। ফলে বাংলাদেশে চীন নিয়ে কিন্তু একটা খুব কনফিউশনের একটা ইমোশন আছে, ভারত নিয়ে আছে, ভারত বিরোধিতা খুব তীব্র, কিন্তু চীন নিয়েও যে একতরফা ভাবে আমরা বলবো যে চীন আমাদের খুব বন্ধু, এইটা ভাবার বোধহয় খুব বেশি অবকাশ আছে কি? আমার মনে হয় তোমার এই বিষয়টাকে রিকনসাইল করতে হবে উইথ দ্য টাইম এন্ড দ্য স্পেস। এই আলোকে চীন অবশ্যই আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, কারণ চীন পাকিস্তানের খুব প্রিয় বন্ধু ছিল, এবং তৎকালীন সময় মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে বিরোধিতা করেছে। যে এই দুইটি বড় শক্তি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তার মধ্যে চীন একটি, আরেকটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও সুসম্পর্ক বজায় তৈরি করেছে, এবং একইভাবে তিনি চীনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছে। আরেকটি পক্ষ কিন্তু বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে ছিল, সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রায় সকল আরব রাষ্ট্রগুলো, মুসলিম রাষ্ট্রগুলো কিন্তু বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল।
কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ইকুয়েশনটা ভেঙেছিলেন। ফলে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি সাফল্য ছিল তিনি একসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে একটা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে পেরেছিলেন। হয়তো তিনি সেই সাফল্য ধরে রাখতে পারেন নাই, উনি অতি মাত্রায় ব্যালেন্স করতে গিয়ে, সবার সঙ্গে ভারসাম্য রক্ষা করতে গিয়ে তিনি শেষ পর্যন্ত ভারসাম্যটা হারিয়ে ফেলেন, যার জন্য ওনাকে জীবন দিয়ে খেসারত দিতে হয়েছিল। ইতিহাস জানে কার হাতে খেসারত দিয়েছে, ইতিহাস জানে কেন জিয়াউর রহমান নির্মমভাবে নিহত হয়েছিলেন। আজকে সময়ের প্রেক্ষাপটে আমি বলছি, টাইম এন্ড স্পেসে হয়তো আমি চাই না এটা নিয়ে তিক্ত তৈরি হোক, আমি চাই না এটা নিয়ে আমাদের বিভিন্ন বন্ধু রাষ্ট্রের সঙ্গে আবারও একটা অপ্রিয় বা মানে বিব্রতকর অবস্থা তৈরি হোক। আমি এটা জানি, এটা বুঝি, ইতিহাস এটা বলে জিয়াউর রহমান সবার সঙ্গে ভারসাম্য রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত ভারসাম্য রক্ষা করতে পারেন নাই। আমাদের এখানে মনে করি, আমরা স্পষ্ট মনে করি যে আমরা গ্লোবাল পলিটিক্স ইনভলভ হওয়ার দরকার নাই, আমাদের জোনাল পলিটিক্স ইনভলভ হওয়ার দরকার নাই, জিও পলিটিক্স আমাদের যাওয়া দরকার নাই। আমাদের সবার সঙ্গে পারস্পরিক সম্পর্ক তৈরি করা উচিত বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষিত করে। আমরা ভারতের সঙ্গে বাংলাদেশ ভারত সম্পর্ক করতে চাই, আমরা চীনের সঙ্গে বাংলাদেশ চীন সম্পর্ক করতে চাই, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক তৈরি করতে চাই। আমরা কোনো রিজিওনাল বা কোনো অন্য বাইলেটারালের বাইরে আমরা যেতে চাই না। আমরা কোনো অবস্থাতে জোনাল বা আঞ্চলিক বা গ্লোবাল রাজনীতিতে ভূরাজনীতি জড়াতে চাই না। আমরা মায়ানমারের সঙ্গে সরাসরি আমরা আমাদের একটি বাইলেটার সম্পর্ক করতে চাই, কারণ মায়ানমার যেহেতু আমার বর্ডার কান্ট্রি, আমার সীমান্তের সঙ্গে ঘেঁষা রাষ্ট্র। ফলে আমরা মনে করি, আমার ব্যক্তিগত মতামত হলো, আমরা এই রাষ্ট্রগুলোর সঙ্গে পারস্পরিক বাইলেটারাল একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক করতে চাই। সেটা বাণিজ্য নীতি হতে পারে, অর্থনীতি হতে পারে, সামরিক হইতে পারে, সর্বোচ্চ পররাষ্ট্রনীতি হতে পারে। এই ব্যাপারে আমাদেরকে যার যার সঙ্গে তার সম্পর্ক বজায় রাখতে হবে। সবার সঙ্গে গিয়ে বাজারে সবাইকে সালাম দিয়ে আমি কিন্তু আমার সদা কিনতে পারবো না। আমি যার দোকান থেকে যেটা কিনতে হবে ওই দোকানে আমাকে সরাসরি যেতে হবে। আমি সব দোকানে গিয়া সব মাল দামাদামি করলে দিনের শেষে আমি কোনো মালামালি কিনতে পারবো না, কোনো মালে কিনতে পারবো না। কাজে বাংলাদেশের আমি মনে করি আমাদের সবচেয়ে সঠিক পদক্ষেপ হবে রাষ্ট্রগুলোর সঙ্গে সরাসরি পারস্পরিক সম্পর্ক তৈরি করা। আমাদের পররাষ্ট্রনীতি হবে পারস্পরিক, এখানে রিজিওনাল গ্লোবাল দেওয়া ঠিক হবে না। আর আমি যেটা এখন মনে করি, সামনে ঈদ, আমি জানি না ঈদের আগে তোমার সঙ্গে দেখা হবে কিনা, কথা হবে কিনা, তা আমি দর্শক শ্রোতাদেরকে আগামী ঈদ মোর জানাতে চাই। আমরা একটা নিরাপদ ঈদ যাত্রা আশা করেছিলাম, আমরা একটা নিরবিচ্ছিন্ন ঈদ যাত্রা আশা করেছিলাম, আমরা মন্ত্রীদের অনেক বাগ্যা শুনেছিলাম, আমি নিশ্চিত ছিলাম। কিন্তু আজকে দুর্ভাগ্য, যদিও কেউ হতাহত হয় নাই, আহত হয়েছে লাফায় পড়ে, কিন্তু একটি ট্রেন দুর্ঘটনা হয়েছে, তাও লাইনচ্যুত হয়ে, যেটা পরিষ্কার বলে দেয় যে এটা কোনো অ্যাসিস্ট্যান্ট মাস্টারের গাফিলতি নয়, এটি গাফিলতি হলো সিস্টেমে। অর্থাৎ রেল লাইন প্রপারলি মেনটেনেন্স করা হচ্ছে না, রেলপথগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। এটার দায়িত্ব অ্যাসিস্ট্যান্ট মাস্টারের নয়, যাকে আপনি সাসপেন্ড করেছেন। এটা সরকারের ব্যর্থতা, এটা রাষ্ট্রের ব্যবস্থা ব্যর্থতা, যে একটি আন্তনগর ট্রেন যাবে, সেই ট্রেনটির চলাচলের মতো একটি নিরাপদ ট্র্যাক আপনি তৈরি করতে পারেন নাই। আজকে তোমাকে আমি অ্যাডিশন করছি, তুমি যদি ভৈরব কিশোরগঞ্জ রেল লাইনে যাও, ট্রেনে চলো, দেখবে যেভাবে ট্রেনগুলো লাফায়, যে কোনো মুহূর্তে একটা চাকা ডিরেল হয়ে যেতে পারে, ট্রেক থেকে পড়ে যেতে পারে। প্রতিদিন আমরা আমি দেড় মাস আগে আপনার কিশোরগঞ্জে আমি যাওয়া শুরু করছিলাম 11 সিন্ধুর এক্সপ্রেসে, সকাল 10টায় যায় বোধ হয়। 11 সিন্ধুতে গিয়ে নরসিংদী থেকে বসেছিলাম, নরসিংদীতে ঘোষণা আসছে যে রেল ট্রেন পড়ে গেছে ভৈরবের আগে। এটা কখন লাইন ক্লিয়ার হয় ঠিক নাই, আপনারা যদি কারো তাড়া থাকে আপনারা যার যার মতো বাস দেখাই দিচ্ছে আমাদেরকে যে বাস আছে ভাই, বাসে জানিয়ে। পরে আমরা সিএনজিতে করে আপনার আমার গন্তব্যে যেতে হয়েছে আপনার নরসিংদী থেকে। এই অভিজ্ঞতা আমার আছে। তুমি যদি কিশোরগঞ্জ ভৈরবের রেল ট্র্যাকের অবস্থা দেখো, মানে অবর্ণনীয়, যে পরিমাণ ঝুঁকি নিয়ে জনগণ চলাচল করে,
এটা মানে বর্ণনার বাইরে। আমি সাবধান করতে চাই সংশ্লিষ্ট মন্ত্রী সাহেবদেরকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, আপনি ঈদের আগে নিরাপদে আমাদেরকে ঘরে পৌঁছাতে পারলেন না। আপনি 100 দিনের যে 1 মাসের যে বাহবা নেওয়ার চেষ্টা করছিলেন, 1 মাসের যে কথা বলার চেষ্টা করছিলেন, একটি মাস তো নির্বিঘ্নে আপনি পার করতে পারলেন না। একটি মাস তো নিরাপদে পার করতে পারলেন না। 2 লঞ্চের মাঝখানে মানুষকে নিহত হতে হয়, জীবন দিতে হয়। এটা তো কাম্য নয়। এই সিস্টেম তো নয় যে আপনি এক জাহাজ দিয়ে আরেক জাহাজে উঠাবেন। আপনি একটা পল্টন তৈরি করতে পারলেন না জনগণ নিরাপত্তা। আপনি ভাড়া নিয়ে কথা বলছেন, ভাড়া বাড়াবে না কমবে না, এটাও তো একটা ফার্স, এটাও তো একটা ধোঁকামারি দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমি বলতে চাই সরকার সমালোচনা করছে না, কিন্তু আপনি আমাকে নিরাপদ ঈদ যাত্রা করতে দিতে পারেন নাই। আজকে অনেকের সময় মতো ট্রেন যায় নাই, অনেক বাস নিরাপদে ফিরতে পারে নাই। 65 কিলোমিটার যানজট হয়েছে এত রাস্তা করার পরেও, কারণ আপনি গত 2 এবং 1 পাশেও ওই টাঙ্গাইল থেকে এলেঙ্গার থেকে যে রাস্তাটুকুর পাশে যে গর্ত করে রাখছেন, মাঝখানে বিশাল গভীর করে রাখছেন, সেটাকে সমান করতে পারেন নাই, যার ফলে ট্রেন গাড়িগুলো একটা লেন দিয়ে যেতে হচ্ছে। আপনি সেটা ব্যবস্থা নিতে পারেন নাই। 5-6 ঘন্টা দেরিতে মানুষ যাচ্ছে, সেটা বড় কথা নয়। যে বাসটা রংপুরে নামায় দিয়ে রাজশাহীতে নামায় দিয়ে ফেরত এসে পরের ট্রিপ নিত, সে তো আসতে পারে না। যাইতে 6 ঘন্টা বেশি লাগছে, আসতে আবার 6 ঘন্টা বেশি লাগছে। এখন আপনি প্রতিটা বাস স্টেশনে গিয়ে দেখেন মানুষ কি বিড়ম্বনার শিকার হয়েছে। আপনি উত্তরবঙ্গের ট্রেনে দেখেন কিভাবে কি হয়েছে। আপনি ট্রেনের টিকিট বিক্রি করতে পারছেন না, জনগণকে টিকিট দিয়েছেন, এখন তারা যেতে পারছে না। আপনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন, আপনি মিডিয়া কু করে আপনি মিডিয়াকে এমন ভাবে নিয়ন্ত্রণ করছেন, সত্য কথা মিডিয়াতে আসতেছে না, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াকে কি করে ডিনাই করবেন? এই যে আজকে আমি তোমার সঙ্গে বসে কথা বলতে পারছি, এইটাকে আপনি ডিনাই করবেন? আমরা তো লাইভ কথাগুলো বলে দিতে পারি। কাজে আমি সরকারকে বলবো, মানে ওই উটের মতো ঝড় আসছে, আপনি মাথা বালুর নিচে ঢুকে রাখবেন, বলবেন ঝড় আমাকে পাবে না। এই উটের ঝড় নীতি থেকে বেরিয়ে আসেন, ফেস দ্য ট্রুথ। যেটা হবে হবে, সে দায়িত্ব নেন। এই দায়িত্ব না নিয়ে বাকবাকুম করলে হবে না। এই বাকবাকুমের দিন চলে গেছে। আপনি আপনার দায়িত্ব পালন করেন। আপনি আমাদের বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানকে বলেছেন যে আপনি আমাকে 6 মাসের প্রোগ্রাম দেন। আর একটা বিনিয়োগ বোর্ড কি 6 মাসের প্রোগ্রাম দিয়ে কাজ করতে পারে? একটা বিনিয়োগ বোর্ড কি 6 মাসের কোনো কাজ করতে পারে? কার্যক্রম একটা বিনিয়োগ বুক করবে 5 বছর 10 বছর ব্যাপী, 6 মাসের বিনিয়োগ পরিকল্পনায় কে বিনিয়োগ করতে বাংলাদেশে আসবে? এই ধরনের যদি তগলুক কথাবার্তা বলেন, এই ধরনের তগলুক কথাবার্তা বলেন, এই যে আশিক সাহেবকে রাখবেন না, বিদায় করে দেন। কিন্তু আপনি কেন বলতেছেন তাকে 6 মাসের আপনি কি করতে চান আমাকে দেন? এটা তো ফার্স। কারণ বিনিয়োগ বোর্ডে 6 মাস পরিকল্পনা করতে, 6 মাস বিনিয়োগ করতে আসবে। এই আশিক সাহেব তো 1 বছরের ব্যর্থতার পরিচয় দিচ্ছে, ওনার কাছে 6 মাস কেন 6 বছরের প্ল্যান চাইলেও কি হবে আমি জানি না। আমরা এই ইস্যুটা নিয়ে পরবর্তীতে আর একটা বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা যে ইস্যুগুলো ছিলাম, জি আমরা করতে চাই, এটার সঙ্গে আমাদের ভাগ্য জড়িত, এটার সঙ্গে বাংলাদেশের বিনিয়োগের ভাগ্য জড়িত। এই লোকটাকে যদি তাহলে পরবর্তী পদ্ধতিতে বলেন। এই জন্য আমি বলছি কথাগুলো কেন আসলাম, যে সরকারের কিছু কিছু কাজ আমাদেরকে আশান্বিত করে না। কিছু কিছু লোকের প্রতি সরকারের অনুকম্পা দয়া দেখাতে গেলে মনে হয় সরকার বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে আপোষ করে ফেলছেন কিনা। আমি সেই কথাটাই বলতে চাচ্ছি। আমি জানি রাষ্ট্রপ্রধানরা সরকার প্রধানরা সমালোচনা পছন্দ করেন নাই, এই জন্য তো আমার চেয়ে বেশি সাফার বাংলাদেশে কেউ করে নাই। সরকার প্রধানদের সম্বন্ধে কথা বলতে গেলে কি হয়, আমার চেয়ে বেশি সাফার তো আল্লাহর রহমতে বাংলাদেশে কেউ করে নাই। আমি আল্লাহকে শুকরিয়া আদায় করি, সেই সাফারিং নিয়েও আমি বেঁচে আছি এখনো, বাকি দিনও বাঁচবো। কিন্তু আমি সমালোচনা করলে সরকার প্রধানের সমালোচনা করব। আমি ওই পাতিদের না করবো না, ওই যারা সূর্যমুখী ফুলের মতো তাকিয়ে থাকে, আমি তাদের সমালোচনা করবো না। সমালোচনা যখন করব, যে ভুল আমার চোখে পড়বে সরকার প্রধানের, আমি সেটা পয়েন্ট আউট করবই। এতে তুমি অসন্তুষ্ট হতে পারো পুটিয়া, হয়তো তোমার বন্ধুরা তোমাকে দায়ী করতে পারে, আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি না, এই জন্য আমি তোমার প্রশ্ন তুমি করো না এই 2টা ব্যাপারে।
এই দুইটির ব্যাপারে তুমি প্রশ্ন করো নাই, আমি যাদের দায় দায়িত্ব তোমার উপরে না বর্তায়, আমি স্বতঃস্ফূর্ত কথা বলেছি। কাজে তিনটি বিষয় আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটি হলো এই রেল দুর্ঘটনার জন্য অ্যাসিস্ট্যান্ট মাস্টারের প্রতি যে অন্যায় করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এটা অবিচার করা হয়েছে। এটা ওর দায়িত্ব ছিল না, এখানে দায়িত্ব আর অনেক বড় জায়গায়। আপনি নির্বিঘ্নে আপনার সরকার জনগণকে ঈদ করতে দিতে পারেন নাই, এটা আপনার ব্যর্থতা, রেলমন্ত্রী ব্যর্থতা নয়। কিন্তু এর দায় আপনি রেলমন্ত্রীকে না দিয়ে স্টেশন মাস্টারকে দিয়েছেন। আচ্ছা তবে সময় যেহেতু গেছে, আমি আরেকটা ছোট্ট ইস্যুতে আপনার খুব সংক্ষেপে, যে এটা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করা হয়নি। আপনি তো মুক্তিযোদ্ধা। এই যে জাতীয় সংসদে জামাত ইসলামীর 6জন না 7জন নেতার নামে সাউদিন কাদের চৌধুরী সহ তাদেরকে শহীদ বলা হলো, এই বিষয়ে আপনার ভিউটা কি? আমি জাস্ট ভিউটা আপনার জানতে চাই। শহীদ বলা তো এই সালাউদ্দিন কাদের চৌধুরী সংসদে নিজেই বক্তৃতা দিয়েছেন, নিজেই উপস্থিত ছিলেন, নিজামী সাহেব নিজেই ছিলেন, মুজাহিদ সাহেব নিজেই ছিলেন। তারা তো এই সংসদের সদস্য, জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। এবং তাদেরকে যে বিচারের প্রহসন নামে ক্যাঙ্গারু কোর্টে বা সরকারের রেডিমেড কোর্টে ফাঁসি দেওয়া হয়েছে, এটা তো, এই মৃত্যুটা তো তার পাওনা ছিল না। সেই মৃত্যুটা তো সে জামাতের নেতারা বা সালাউদ্দিন কাদের চৌধুরী যে আমি যদি সমালোচনা করি ডাক্তার ভাই, আমি তো নিজে বিএনপিতে ছিলাম, আপনি তখন বিএনপিতে, আপনারা তো তখন এই কথা বলেন নাই, সমালোচনা করেন নাই, নিন্দা জানান নাই, বলেন নাই তারা শহীদ। আপনি তখন বিএনপিতে ছিলেন। আমি মেজর আক্তার সংসদে থাকতে তাদের বিরুদ্ধে কথা বলেছি, কিন্তু আমি তো নাই। কিন্তু এখন তো আমি সংসদে না। এখন বিএনপি তো রিয়েলাইজ করেছে যে তারা অতীতে অন্যায় করেছে, তাদেরকে নিয়ে আন্দোলন করেছে, সালাউদ্দিন কাদের দলের ছিল। কাজে শহীদি মর্যাদা তারা দিয়েছে, এটা সরকারের বোধোদয় হয়েছে। এটা আওয়ামী লীগ পছন্দ না করতে পারে, এটা এনটি আওয়ামী লীগ হতে পারে, কিন্তু আমি মনে করি সরকারের বোধোদয় হয়েছে, সরকার সঠিক কাজটি করেছে। বাংলাদেশ শহীদ মানে ন্যায় এবং ন্যায় এবং অন্যায়ের নয় পক্ষে কাজ করবে, অন্যায়ের বিরুদ্ধে কাজ করবে, করে মৃত্যুবরণ করবে, তারাই শহীদ হতে পারে। আমার মনে হয় গোলাম আজম সাহেব তো মারা গেছেন, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। এরপরে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সাইদি সাহেবকে ফাঁসি দিতে পারে নাই, সাইদি সাহেব নর্মালি মারা গেছেন, বেচারা শহীদ হতে পারলেন না। কিন্তু নিজামী সাহেব, মুজাহিদ সাহেব এবং সালাউদ্দিন কাদের চৌধুরী, তারাও ইসলামী দৃষ্টিভঙ্গিতে তারাও শহীদ দাবি করতে পারে। তুমি দিবা বা দিবা না সেটা তোমার ব্যাপার, তুমি মানবা কি মানবা না সেটা তোমার ব্যাপার। স্বাভাবিকভাবেই আমি যদি ভারতের সঙ্গে যুদ্ধ করে জীবন দেই, ভারত আমাকে শহীদ বলবে না, কিন্তু বাংলাদেশের মানুষ তাকে অবশ্যই শহীদ বলবে, অবশ্যই শহীদ বলবে। এবং তারা বাংলাদেশের মানুষ, তারা বাংলাদেশের ভোটে নির্বাচিত সংসদ সদস্য ছিল, মন্ত্রীও ছিল। এটা এই বিএনপি সরকার তাদেরকে মন্ত্রী বানিয়েছিল।